স্বাগত আজকের বাংলাদেশে। আপনাদের সাথে আছে আমি খালেদ মহিউদ্দিন। অর্ধেক উপরওয়ালা বানিয়ে আর অর্ধেক কল্পনা। অপরাধ বিষয়ক সাংবাদিকতা নিয়ে অনেকের ধারণা এরকম। অপরাধ দমনের দায়িত্ব কতটা পালন করছে রাষ্ট্র, সেটি দেখাই হলো সাংবাদিকের মূল কাজ। আর এই কাজটি করতে গিয়ে দরকার জোর অনুসন্ধান। অথচ আমাদের দেশে অনেক সময় আইন শৃঙ্খলা রক্ষা কর্তৃপক্ষের প্রেস রিলিজ বা বক্তব্যই হয়ে ওঠে প্রধান সংবাদ উৎস। কোথাও গণপিটুনি বা পুলিশের কথিত এনকাউন্টারে কেউ মারা গেলে সাংবাদিকরা তাকিয়ে থাকেন কর্তৃপক্ষের ভাষ্যের দিকে। ফলে পাঠক পত্রিকার পাতা জুড়ে পায় জজ মিয়ার কথিত স্বীকারোক্তি অথবা রং চড়ানো নানান ঘটনাক্রম। অপরাধ বিষয়ক প্রতিবেদন এই কারণে অনেক সময় হয়ে পড়ে বিতর্কিত। আস্থাহীনতা বাড়ে পাঠকের মধ্যে। আর প্রকৃত ঘটনা একদিন প্রকাশ হলে আষাঢ়ে গল্পের জন্য কেবল দায় চাপে তদন্ত কর্তৃপক্ষের কাঁধেই। এমন অবস্থায় আজকের বাংলাদেশে আমরা খুঁজব কিছু প্রশ্নের উত্তর। বস্তুনিষ্ঠ সাংবাদিকতার নীতি কতটা মানছেন অপরাধ বিষয়ক প্রতিবেদকেরা? কার্যকর অনুসন্ধানী সাংবাদিকতার ক্ষেত্রে প্রধান বাধাগুলো কি? অনুসন্ধানী সাংবাদিকতার আধুনিক রীতি কতটা গ্রহণ করেছেন দেশের সাংবাদিকেরা? প্রশিক্ষণ ও অবকাঠামোগত সুযোগ সুবিধা কতটা পান অনুসন্ধানী সাংবাদিকেরা? জানিয়ে রাখি, আজকে বাংলাদেশে মতামত প্রশ্ন পাঠাতে এসএমএস পাঠাতে পারবেন ইমেল করতে, লিখতে পারবেন ফেসবুক ও টুইটারেও। এসব বিষয় নিয়ে আলোচনা করতে আজ স্টুডিওতে আছেন দৈনিক কালের কণ্ঠের উপসম্পাদক জনাব পারভেজ খান, আছেন দৈনিক প্রথম আলোর উপপ্রধান প্রতিবেদক জনাব টিপু সুলতান এবং ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের জ্যেষ্ঠ প্রতিবেদক জনাব মঞ্জুরুল করিম। স্বাগত আপনাদের। এছাড়া আমরা সরাসরি কথা বলবো আমাদের চট্টগ্রামের আবাসিক প্রধান জনাব মামুন আব্দুল্লাহ, খুলনার প্রতিনিধি জনাব সোহেল মাহমুদ এবং সিলেট প্রতিনিধি জনাব মাহবুবুর রহমানের সাথে। স্বাগত আপনাদেরও। জনাব পারভেজ খান, আমি একটি উদ্ধৃতি দিয়ে শুরু করি। আজ জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ডক্টর মিজানুর রহমান বলেছেন, রামুর ঘটনা পূর্ব পরিকল্পিত। আমাদের গোয়েন্দা সংস্থা সব জানতো, তাহলে আমাদের গোয়েন্দা সংস্থা কি করলো? তারা সব বিষয়ে জানেন কিন্তু সব তথ্য সবার জন্য প্রকাশ করেন না। কার স্বার্থ রক্ষায় তারা এমনটা করে, এই বিষয়ে সরকারকে সচেতন হতে হবে। এই বিষয় নিয়ে কি বলবেন? আমাদের গোয়েন্দা সংস্থাকে সত্যি আগে থেকে জানতো? জানলে তারা এটি প্রতিহত করতে সক্ষম হলো না কেন? আসলে এই বিষয়টা নিয়ে উনি যেটা বলেছেন, এই বিষয়টা নিয়ে আমাদের গোয়েন্দা সংস্থা, বিশেষ করে পুলিশের গোয়েন্দা সংস্থা যদি বলি, সে বিষয়ে আমার সঙ্গে আইজিপি মহোদয় কথা হয়েছেন। উনি কিন্তু বলেছেন আমরা কিছু জানতাম না। আচ্ছা, উনি বলেছেন যে আমরা এরকম কিছু জানতাম না। তো আপনার কাছে কি মনে হয় যে আমাদের বাংলাদেশে বড় বড় যেসব ঘটনা ঘটেছে সেসব ঘটনা প্রতিহত করতে বা আগে থেকে জানতে ব্যর্থ হচ্ছে গোয়েন্দা সংস্থার ব্যর্থতা? কি আপনি একটু বলবেন যে এটা কি গোয়েন্দা সংস্থার ব্যর্থতা, নাকি আরো এরকম অনেক ঘটনা ঘটে যেগুলি গোয়েন্দা সংস্থা করতে সক্ষম হয়, প্রতিহত করতে সক্ষম হয়? ব্যাপারটা কি এরকম? না, বিষয়টা আসলে এভাবে দেখা যায়। আমি আমার দীর্ঘ অভিজ্ঞতাতে যেটা দেখেছি, ভাবতে অবাক লাগে যে আদৌ আমাদের দেশে কোনো গোয়েন্দা সংস্থা আছে কি না। আচ্ছা, আপনি গোয়েন্দা সংস্থার এই প্রশ্নটি যদি আমি একটু জনাব টিপু সুলতানের কাছে আসি, যে পারভেজ ভাই আসলে প্রশ্নই তুলেছেন যে অনেক সময় মনে হয় যে বাংলাদেশে গোয়েন্দা সংস্থা আছে কিনা। আপনি এই সম্পর্কে কি বলবেন? আচ্ছা, এটা বলার আগে আপনার আগের প্রশ্ন একটু আমি বলি যে মানবাধিকার কমিশনের চেয়ারম্যান বলছেন যে গোয়েন্দারা আগে জানতেন। আগে বলতে কি 7 দিন আগে, 3 দিন আগে, 5 দিন আগে, না আগের দিন? গোয়েন্দা সংস্থা জানতে হবে কেন? আমরা তো এখন দেখছি যে ওই ওসি সাহেব নিজে ঘটনাস্থলে ছিলেন ঘটনার 5-7 ঘন্টা আগে। এখানে সমাবেশে উনি বক্তৃতা করেছেন। তার মানে পুলিশ কর্মকর্তারা সেখানে সশরীরে উপস্থিত ছিলেন, বক্তৃতা করেছেন, এবং যাতে এই ধরনের দাঙ্গা না হয়। তার মানে তার আইজি সাহেব যে বলছেন উনি আগে জানেন না কেন? তাহলে তো ওটা সিস্টেমের প্রবলেম। ওনার ওসি জানেন, ওরা এসপি জানেন সন্ধ্যার সময় যে এখানে একটা গ্রুপ সংঘবদ্ধ হচ্ছে, সেখানে দাঙ্গার আশঙ্কা আছে, তার ওসি সেখানে উপস্থিত আছেন। তাহলে পুলিশ জানবেন না কেন? এটা সিস্টেমের গোলমাল। গোয়েন্দা সংস্থা জানার দরকার নাই তো। যারা পোশাকধারী আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য তারাই তো জানে, সন্ধ্যার সময় জানে। আর এই ঘটনা তো 7 দিন আগ থেকে। কিন্তু তারা কি এরকম ধারণা করতে পেরেছিলেন যে ঘটনাটি এত বড় দিকে গড়াবে? যেটি মানবাধিকার কমিশনের চেয়ারম্যান বলতে চেয়েছেন যে ঘটনাটি যেরকম ঘটবে, এটা যদি পরিকল্পিত হয় তাহলে এটা আগে থেকেই গোয়েন্দা সংস্থা হয়তো জানতো, কিন্তু গোয়েন্দা সংস্থা কোনো রকম কিছু করে না। এই কথার ভিতর তো আরেকটা দিকে ইঙ্গিত করে। জি, আমি মানবাধিকার কমিশনের চেয়ারম্যানের বক্তৃতা হুবহু শুনি নাই। আপনি যেভাবে বলছেন সেখানে অন্য কিছু ইঙ্গিত করে। যদি পূর্ব পরিকল্পিত হয়, যদি কোনো বিশেষ মহল এতে ইনভলভ থাকে, সেক্ষেত্রে গোয়েন্দা সংস্থা জানতো কি জানতো না, এটা নিয়ে একটা প্রশ্ন থাকে, এটা অন্য কিছু ইঙ্গিত করে। চেয়ারম্যান সাহেব ওইটা বুঝাচ্ছেন কিনা আমরা জানি না। উনি যেটা বলেছেন যে স্বরাষ্ট্রমন্ত্রী নিজে দাবি করেছেন যে এটা হচ্ছে পূর্ব পরিকল্পিত। সেক্ষেত্রে যদি পূর্ব পরিকল্পিত হয়ে থাকে তাহলে গোয়েন্দা সংস্থা কি করেছে? উনি কিন্তু বিষয়টা এভাবে বলেছেন না। তিনি কি বলেন না যে গোয়েন্দা সংস্থা জানতো? হ্যাঁ, উনি বলেছেন জানতো। হ্যাঁ, যদি গোয়েন্দা সংস্থা যদি জানতো উনি বলে থাকেন, তাহলে তো কোনো বিশেষ ধরনের ইঙ্গিত আছে কিনা সেটি নিশ্চয়ই। তবে আমার কাছে মনে হয় যে তুলে ধরা উচিত সেটা হচ্ছে যে গোয়েন্দা সংস্থা বলতে আসলে কোনটা বোঝানো হচ্ছে। একটা গোয়েন্দা সংস্থার সাথে আরেকটা গোয়েন্দা সংস্থার ইনফরমেশনের আদান প্রদান আছে কিনা, সেখানে পরিকল্পনা, এবং যদি কোনো একটা গোয়েন্দা সংস্থা জেনে এটা একটা প্রশ্ন এসে যাচ্ছে, তাহলে যদি মনে করে থাকে যে এটা আসলে ধামাচাপা দেওয়া সম্ভব,
বা এতটুকু হবে না, এরকম কিছু কোনো একটা জায়গায় ঘাটতি আছে আমার কাছে মনে হচ্ছে। জি, তবে মানে আরেকটা সমন্বয়ের। হচ্ছে যে কি আপনি যেটা বলছিলেন যে এলাকায় ঘটনা ঘটেছে, এই এলাকা আমি অনেকবার গিয়েছি এর আগে, সেটা এখন নাইকংছড়ি একদম কাছে। আমরা যখন এই বিভিন্ন সময় বিভিন্ন সরকারের সময় ওই এলাকায় যাই, আমাদেরকে ওই এলাকায় ঢোকার পরে আমরা জানি যে ওই এলাকা একটা বিশেষ এলাকা, পাহাড়ি এলাকা, ওখানে আমাদের বিডিআর সক্রিয়, আইন শৃঙ্খলা বাহিনী প্রায় সবগুলা গোয়েন্দা সংস্থা সক্রিয়। সেখানে রোহিঙ্গাদের বড় একটা আপনার রিফিউজিদের অবস্থান আছে, তাদের ভিতরে এক ধরনের জঙ্গি গোষ্ঠী আছে, বিভিন্ন সময় তৎপর ছিল, তাদেরকে সবসময় ওয়াচ করা হয়। কয়দিন পর পরে আমাদের প্রভাবশালী গোয়েন্দা সংস্থাগুলো স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিভিন্ন রিপোর্ট পাঠায়, সেই রিপোর্টে রোহিঙ্গা জঙ্গিদেরকে আবার নতুন করে সংগঠিত করা হচ্ছে, নানা রকম ধারণার কথা, অনুমানের কথা, সন্দেহের কথা, এমনকি তৎপরতার কথা, আলামের কথা বলা হয়। যদিও বেশিরভাগ সময় এইসব রিপোর্ট টেবিল মেকিং বলে আমার মনে হয়, কিন্তু সেখানে আমাদের এই যে প্রভাবশালী গোয়েন্দা সংস্থা যেগুলো দেশে, আমরা যাদেরকে গোয়েন্দা সংস্থা বলে যাদেরকে মনে করি, পুলিশের এসবি বাদ দিয়া, তারা সবাই তৎপরতা আছে। আমরা যখনই এই জঙ্গি গোষ্ঠীর তৎপরতা নিয়ে কাজ করতে ওই এলাকায় গিয়েছি, আমাদেরকে বিভিন্ন সময় তাদের প্রশ্নের মুখে পড়তে হয়েছে। এবং শুধু তাই নয়, ওইসব এলাকায় ঢুকলে বিডিআর এর লোকজন আমাদেরকে ফলো করে, আমাদের কাছে জানতে চায়, চায়ের দাওয়াত নিয়ে জানতে চায় আপনারা কোথায় গেছেন, কার সাথে কথা বলেছেন। জি, মানে তারা ওখানে অনেক তৎপর থাকে, যদি ওরকম কোনো ঘটনা থাকে তারা নিশ্চয়ই আগে থেকে জানতো। কিন্তু মনজুরুল করিম যেটি বলছিলেন যে মানে এখানে একটু সমন্বয়ের অভাব থাকতে পারে, এই সমন্বয়ের অভাবটা কি আপনি মনে করেন যে একটা সমন্বয়ের অভাব ছিল এখানে, মানে তথ্য আদান প্রদানের ক্ষেত্রে? এক্ষেত্রে দুইটা বিষয়। একটা বিষয় হচ্ছে যে যদি এটা সত্যি ফেসবুকে এরকম একটা বিষয় আসার পরে গুজবের ভিত্তিতে হোক, যেভাবে হোক, লোকাল মানুষ ধর্মীয় কারণে, কোনো কারণে আপনার ওরা কেউ তাদেরকে উজ্জীবিত উদ্বুদ্ধ করছে, তারা যদি দাঙ্গার দিকে নিয়ে যায় তাৎক্ষণিক ঘটনার পরিপ্রেক্ষিতে একরকম, আর এটা যদি পূর্ব পরিকল্পিত হয়ে থাকে তাহলে সেটা তো ভিন্ন রকম। আপনার গোয়েন্দা সংস্থার দায়িত্ব আসে যদি এটা পূর্ব পরিকল্পিত, বিশেষ করে আমার কাছে মনে হচ্ছে আরেকটু নজর রাখা উচিত ছিল। যেমন ধরেন যে রোহিঙ্গা ইস্যুটা যখন শুরু হলো, তারপর থেকে আমাদের গণমাধ্যমে বিভিন্নভাবে বিষয়টা কিন্তু পরবর্তীতে আর ওইভাবে ফলো আপ হয় নাই। আমি কিছুদিন আগে থেকে যে খবরটা পাচ্ছিলাম যে মংডুতে আবারও ওই ধরনের একটা মানে মারামারি কাটাকাটির একটা অবস্থা তৈরি হয়ে গেছে, আবার মুসলমানদেরকে কিছু মারা হয়েছে। যেহেতু এই খবরের আমরা ক্রস চেক করতে পারি নাই, সেহেতু হয়তো ওই খবরটা আমরা জাস্ট শুনেই যাচ্ছিলাম। তো আমার গোয়েন্দা সংস্থা যদি কাজ করে তাহলে একটা পরিস্থিতিকে নিয়ে আসলে স্টাডি করার সুযোগ থাকে দীর্ঘদিন ধরে, যে এটা কোন দিকে যাচ্ছে। আমার মনে হয় সেই জায়গাটাতেও একটু ব্যর্থতা বা একটু মানে ঘাটতি লক্ষ্য করা যায়, যে ওখানে যেহেতু ওখানকার ঘটনার উপর নির্ভর করে এখানে মানুষের সেন্টিমেন্ট পরিবর্তন হয়ে যেতে পারে, সেহেতু যে কোনো একটা ছোট্ট ঘটনা বা যদি পরিকল্পিতই বলে থাকেন ফেসবুকের ঘটনাটা, সেটার প্রভাব কি হতে পারে এইটা নিয়ে সঠিকভাবে গবেষণা করা হয়নি বা পদক্ষেপ নেওয়া হয়নি। আমার মনে হয় যে আমরা একটু চট্টগ্রামের আবাসিক প্রধান জনাব মামুন আব্দুল্লাহ কাছে যাই। জনাব মামুন আব্দুল্লাহ, আপনি বিষয়টিকে কিভাবে দেখছেন যে আজকে মানবাধিকার কমিশনের চেয়ারম্যান গোয়েন্দা সংস্থার দায়িত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন, এবং যদি উনি বলেছেন যে গোয়েন্দা সংস্থা হয়তো জানলে মানে জানতো কিন্তু তবু এটি কাউকে প্রকাশ করেনি। জনাব মামুন আব্দুল্লাহ। ধন্যবাদ খালেদ। আপনারা জানেন বাংলাদেশে অনেকগুলো বড় ঘটনা ঘটেছে, সেগুলো দেখা গেল পরবর্তীতে আমরা দেখতে পেলাম যে ওই বিষয়গুলোর পিছনে গোয়েন্দা সংস্থা জড়িত ছিল, অথবা কোনো না কোনোভাবে তারা ঘটনাগুলো আগে থেকে জানতো। আমি স্পষ্ট করে বলতে চাই যে আপনারা জানেন প্রায় 2004 সালে চট্টগ্রামে 10 ট্রাক অস্ত্র আটক হয়েছিল। এই অস্ত্র আটকের পুরো ঘটনার নেপথ্যে ছিল গোয়েন্দা সংস্থা। এটা কখন জানা গেল? প্রায় এসে আজকে থেকে প্রায় 6-7 বছর পর এটা সাংবাদিকের অনুসন্ধান থেকে জানা গেল। ঢাকা 21শে আগস্টের গ্রেনেড হামলা, সেটার পিছনে গোয়েন্দা সংস্থার হাত ছিল, এখন বলা হচ্ছে। এবং এটা আসলেই সত্য, আমাদের দেশে যেসব বড় বড় ঘটনাগুলো ঘটে তার মধ্যে গোয়েন্দা সংস্থার জানা নেই, সেটা আমার ভাবতে কষ্ট হয়, আমি বিশ্বাস করতে কষ্ট হয় আমার। কারণ বড় ঘটনাগুলো অবশ্যই জানবে না কেন, তাদের যে নেটওয়ার্কটা আছে গ্রাসরুট লেভেলে, আপনারা নিশ্চয়ই জানেন, আপনারা সবাই সাংবাদিক, যে গোয়েন্দা সংস্থাগুলোর প্রত্যেকের ফিল্ড অফিসার আছে, তাদের ইন্সপেক্টর আছে, সুপারভাইজার আছে, তারা খবর পাচ্ছে, কিন্তু যেসব যোগ্যতা সম্পন্ন লোককে মাঠ পর্যায়ে নিয়োগ দেওয়ার কথা, আসলে তাদের অটুক যোগ্যতা আছে কিনা আমাদের যথেষ্ট সংশয় আছে। কারণ আমরা দেখেছি মাঠ পর্যায়ে যারা কাজ করেন ফিল্ড অফিসার, তারা এসে বসে থাকেন স্থানীয় পত্রিকা অফিসে, তারা খোঁজার চেষ্টা করেন। যারা মামুন আব্দুল্লাহ, আমি একটু অন্যদিকে ব্যাপারটা যাই, যে আমরা গোয়েন্দা সংস্থার দায়িত্ব নিয়ে কথা বলছি, আমাদের সাংবাদিকরা কতটুকু দায়িত্ব পালন করছেন তাদের এই বিষয়গুলো যথাসময়ে রিপোর্ট করার ক্ষেত্রে বা অনুসন্ধান করার ক্ষেত্রে, এই বিষয়ে আপনি কি বলবেন? যেন সাংবাদিকের দায়িত্ব সম্পর্কে আমরা সাংবাদিকরা কতটুকু দায়িত্ব পালন করছি?
আমরাও তো সাধারণত দেখতে পাচ্ছি কোনো একটা ঘটনা ঘটে গেলেই শুধুমাত্র আমরা রিপোর্ট করি। ধন্যবাদ খালেদ। জি। আমি রাইট, না সেটা ঠিক আছে, ঘটনা ঘটলে আমরা রিপোর্ট করব, কিন্তু বড় ঘটনা আপনি আজকে রামুর ঘটনা কি পরিকল্পিত ছিল না হঠাৎ করে কোনো ঘটনার উৎস থেকে শুরু, সেটা অবশ্যই বের হবে এবং সাংবাদিকদের জন্য এটি সময় নিতে হবে। আজকের মধ্যে, এক সপ্তাহের মধ্যে, 15 দিনের মধ্যে এটা বের করা খুবই কঠিন, কারণ একটা ঘটনার সাংবাদিকরা অনুসন্ধান করবে। যেমন আপনি জানেন আমি 10টা অস্ত্র নিয়ে অনুসন্ধান করেছিলাম 2.5 বছর ধরে, দেশের বাইরে গিয়েছিলাম, দেশের ভিতরে করেছি, ঢাকা চট্টগ্রাম সব জায়গায় ঘুরেছি। তার মানে এই ঘটনা বের হবে এবং আমার 10টা আগস্টের পরবর্তী আমার যে অনুসন্ধান সেটা প্রথম আলো পুরো 1 পৃষ্ঠা জুড়ে ছেপেছিল এবং আজকে সেটাই সত্য প্রমাণিত হয়েছিল যে ওইটা গোয়েন্দা সংস্থা এটার সাথে জড়িত ছিল। ঠিক তেমনি আমি মনে করি সাংবাদিকরা অবশ্যই দায়িত্ব পালন করবেন, কিন্তু আপনাকে একটু সময় দিতে হবে। হুটহাট করে কিছু লেখা আমার মনে হয় না যে বড় ঘটনার পিছনে। মামুন ভাই আপনাকে ধন্যবাদ। আমি একটু আবার পারভেজ ভাইয়ের কাছে আসি, যে পারভেজ ভাই আপনি কি মামুন ভাইয়ের সাথে একমত যে সাংবাদিকের দায়িত্ব ঠিকমতো পালন করছে? বিশেষ করে আমি যদি জানতে চাই যে সাংবাদিকরা বাংলাদেশের তথ্যের উৎসের জন্য কার উপর নির্ভর করে বা সেই উৎস কতটা নির্ভরযোগ্য? মামুনের কথা সূত্র ধরে আমি যেটা বলতেছি যে সাংবাদিকরা দায়িত্ব পালন করতেছে, আমি কিন্তু মনে করি আমার যেটুকু আমি আগেই বললাম যে একটা অভিজ্ঞতার ইয়েতে, যে আসলে পরিপূর্ণভাবে দায়িত্ব পালন করা সম্ভব না। কেন? মূলত আমাদের অনেক প্রতিবন্ধকতা আছে, যেটা একটা বিষয় আছে যে আমাদের মিডিয়াগুলো এখন কাদের হাতে এটা দেখতে হবে। আচ্ছা, মানে সেই মিডিয়ার মালিকানা বা সেলফ সেন্সরশিপের কারণেও আমরা অনেক কিছু। অবশ্যই আছে। দ্বিতীয়ত হচ্ছে যে আমার নিরাপত্তার বিষয়টা কতটুকু আছে, সাংবাদিকের নিরাপত্তা। হ্যাঁ। তৃতীয়ত আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের কিন্তু ওই সাংবাদিকতা এখনো গড়ে ওঠেনি। মামুন যেটা বললো, এই যে লম্বা সময়টা, এই যে অনুসন্ধানী সাংবাদিকতা ওটা যেটা বলা হচ্ছে, কিন্তু এই টাইমটা কোথায়? এই সময়টা আমরা কতটুকু পাচ্ছি? 1 দিন, 2 দিন, 3 দিন, আদৌ কি সম্ভব? টিপু, আপনি কি মনে, আপনি পারভেজের সাথে একমত সাংবাদিকতা তাদের দায়িত্ব পালন করছে এবং খবরের উৎসের জন্য আসলে কার কাছে নির্ভর করছে? আমি প্রশ্নটা আরেকটু আপনাকে এরকম করতে চাই যে প্রায়ই দেখা যায় অনুসন্ধানী প্রতিবেদনের নিজস্ব অনুসন্ধানের বদলে পুলিশের দেওয়া তথ্যের উপর, বিশেষ করে অনেক সময় দেখা যায় যে রিমান্ডের দেওয়া তথ্য প্রতিবেদন হিসেবে প্রকাশ করা হয় এবং বিভিন্ন সূত্রের কথা বলা হয়, নির্ভরযোগ্য সূত্র, নাম প্রকাশ অনিচ্ছুক সূত্র। আপনি এটা কিভাবে? প্রথম কথা হচ্ছে, আপনি পারভেজ ভাইয়ের কথা সূত্র ধরে বলি যে অনেক ক্ষেত্রে হয়তো সাংবাদিকরা চেষ্টা করছে, কেউ ভালো পারছে, কেউ হয়তো সবসময় পূর্ণাঙ্গভাবে পারে না, চেষ্টা আছে অনেকের ক্ষেত্রে। কিন্তু আপনি যেটা বলছেন যে অনুসন্ধানী সাংবাদিকতার ক্ষেত্রে তার প্রতিষ্ঠানের একটা বড় ভূমিকা আছে, তাকে পর্যাপ্ত সময় দিতে হবে, তাকে লজিস্টিক সাপোর্ট দিতে হবে। আমরা সব সময় সেটা সবাই পাই কিনা আমি জানি না। আর আপনি যেটা বললেন যে আমরা প্রায় যদি আপনার অপরাধ সংক্রান্ত প্রতিবেদনের ক্ষেত্রে পুলিশ, আইনশৃঙ্খলা বাহিনী, বিভিন্ন সংস্থার উপর নির্ভর করি, এবং কি আপনি এটা ঠিক রিমান্ডে কেউ গেলে সেখানে সে কী স্বীকারোক্তি দিল, যেহেতু আমি রিমান্ডে উপস্থিত থাকি না, আমাকে কোনো না কোনোভাবে আইনশৃঙ্খলা বাহিনীর সংশ্লিষ্ট কোনো কর্মকর্তার উপর নির্ভর হয়েছিল অথবা তাদের প্রতিবেদন আদালতের। কিন্তু এটাও ঠিক, অনেক সময় আমাদের উপর কোনো কোনো ক্ষেত্রে আমার প্রতিষ্ঠানের প্রেশার থেকে প্রতিদিনের রিপোর্ট লিখতে হবে। আমি অনেক সময় না যাই না, 1 লাইন শুনে নিজে গল্প বানাইয়া অনেক কিছু লিখে দিই, গোয়েন্দা সূত্র বলে, এরকম অভিযোগও অনেক আছে, অনেক ক্ষেত্রে এটার সত্যতাও আছে। আর পুলিশের উপর নির্ভর করব কিনা, আপনি যদি দেখেন জজ মিয়ার ঘটনার ক্ষেত্রে, আপনি তখন তো নিজেও পত্রিকায় ছিলেন, আপনি জানেন যে জজ মিয়ার জবানবন্দি, ওই জবানবন্দি তখন সকল মিডিয়াতে সাপ্লাই দেওয়া হয়েছিল, অনেকে সেটা ছেপেছে, অনেকে এটা বিশ্বাস করেছে, কিন্তু কেউ কেউ এটাকে আবার আমরা কোয়েশ্চেন করেছি যে এই গল্পের গাঁথুনি বড় দুর্বল বইলা, কিন্তু বেশিরভাগ মিডিয়া ছেপেছি আমরা পুলিশকে বিশ্বাস করেছি এবং এটা বানোয়ার জবানবন্দি ছিল, প্রমাণিত হয়েছে। কিন্তু এখনো আমাদের ভিতর ওই প্রবণতা আছে, পুলিশ বা আমার সোর্স আইনশৃঙ্খলা বাহিনী বা এটা বানোয়ার জবানবন্দি ছিল, প্রমাণিত হয়েছে, কিন্তু এখনো আমাদের ভিতর ওই প্রবণতা আছে, পুলিশ বা আমার সোর্স আইনশৃঙ্খলা বাহিনী বা গোয়েন্দা সংস্থা যে কাগজ দেয়, এটা আদৌ সে বলেছে কিনা নাকি বানোয়ার বা একটা ঘটনাকে ভিন্ন কথা নেওয়ার জন্য কোনো সংস্থার বিশেষ প্রচেষ্টা, এটাকে আমরা কোনো কোশ্চেন করি না, চ্যালেঞ্জ করি না, যাচাই বাছাই না করে আমরা ছাপাই দিই। অনেক সুযোগটাও তো নেই আমাদের। না, আসলে সেই ক্রস চেক করার সুযোগটা আছে কিনা জজমের ঘটনার ক্ষেত্রে আমরা প্রশ্ন করেছি, কিন্তু আমরা যদি একটু খেয়াল করি যে 2007 সালের 11 জানুয়ারি যে সরকারটা এসেছিল, তাদের দেওয়া রিমান্ডে দেওয়া তথ্য কিন্তু আমরা প্রায় সবাই নিজের নামে ছাপিয়েছি এবং কোনো রকম প্রশ্ন না করে ছেপেছি। সেটা কি একটা বিশেষ অবস্থার কারণে নাকি আমরা এটা মানে? সেটা দুইটা হইতে পারে, একটা হচ্ছে বিশেষ অবস্থা, আরেকটা হচ্ছে তখন তৎকালীন এইসব জনপ্রিয় বিখ্যাত রাজনীতিবিদ যাদেরকে আমরা অনেকে মনে করতাম এরা মনে হয় আইন ধরা ছোঁয়ার বাইরে, আইন শৃঙ্খলার ঊর্ধ্বে, ওরা যে অ্যারেস্ট হবে এটা কেউ ভাবে নাই।
এখন এদের এসব বক্তব্য অনেক ক্ষেত্রে আমরা যাচাই বাছাই করার সুযোগ ছিল না, কিন্তু এসব এদের বক্তব্যগুলো জানার জন্য মানুষের একটা আকাঙ্ক্ষা ছিল। অনেক ক্ষেত্রে আমরা এটাকে কিছু ক্ষেত্রে নিজেরাও বিশ্বাস করেছি, কিন্তু আপনি যদি ইথিক্যালি বলেন যে ঠিক হয়নি। আচ্ছা, পলাশের কাছে আমি প্রশ্ন করব যে মানে অনুসন্ধানী সাংবাদিকতা করতে গিয়ে আপনার কাছে কোন বিষয়টা সবচেয়ে বড় প্রতিবন্ধকতা মনে হয়? পারভেজ ভাই কিছু প্রতিবন্ধকতার কথা বলেছেন, আপনি যদি আপনার অভিজ্ঞতা থেকে প্রতিবন্ধকতার কথা বলেন। সেজন্য মঞ্জুরুল করিম আপনার কাছে জানতে চাইছিলাম যে অনুসন্ধানী সাংবাদিকতা করতে গিয়ে আপনি কি কি প্রতিবন্ধকতার সম্মুখীন হয়েছেন বা কি কি প্রতিবন্ধকতা সাধারণত রয়েছে। তো সেটি বলার আগে আমাদের কিছু দর্শক আমাদের কাছে কিছু মতামত পাঠিয়েছেন, সেই মতামতগুলির দুই একটি পড়ে শোনাচ্ছি। শশী বলেছেন ক্রাইম শোগুলি সরকার ছাড়া সবাই দেখে। আল হাসনাত নামে একজন বলেছেন ক্রাইম রিপোর্টারদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। পানিনি বলেছেন ক্রাইম রিপোর্টাররা হলুদ সাংবাদিকতায় মজে গেলে আরো বেশি মারাত্মক ব্যাপার সামনে চলে আসে। আপনি একটু বলেন যে প্রতিবন্ধকতাগুলি। প্রতিবন্ধকতার কথা যদি বলি তাহলে টেলিভিশনের কথা আমি প্রথমে বলতে চাই যে অনুসন্ধানী সাংবাদিকতার জায়গাটা এমন একটা জায়গায় দাঁড়িয়েছে যে আমি যদি পত্রিকায় কাজ করি তাহলে অনেক গোপনে আমাকে নিজেকে মানে চেপে রেখে গোপন রেখে আমি অনেক কিছু বের করে আনতে পারি, কিন্তু টেলিভিশনের চ্যালেঞ্জটা দিন দিন বাড়ছে এটার ক্ষেত্রে। আরেকটা হচ্ছে যে আমি যথেষ্ট পরিমাণ যে কথাটা বলা হয়েছে যে আমাদের বলা হয় যে অমুক কালচারাল রিপোর্ট করে, সে ক্রাইম রিপোর্ট করে, আরেকজন রাজনৈতিক রিপোর্ট করে, কিন্তু যে ক্রাইম রিপোর্ট করে তাকে কিন্তু পরের দিন হচ্ছে অন্য একটা অ্যাসাইনমেন্টে যেতে হয়। তাকে কিন্তু আমাদের সমস্যাটা কোথায় যে অনুসন্ধানে আপনাকে সবসময় লেগেই থাকতে হবে, কিন্তু আমরা কি দেখছি যে বাংলাদেশের গণমাধ্যমে ফলো আপ রিপোর্ট হচ্ছে? আসলে হচ্ছে না। স্টেশনের পলিসি থেকে শুরু করে সবকিছু মিলে সময়ের কারণে ওই একজনকে যে একটা বিষয়ে এঙ্গেজ করে রাখা সেই বিষয়গুলো হচ্ছে না। কিন্তু একটা আরো আমার প্রতিক্রিয়াটা আসলে মিশ্র এক্ষেত্রে। অভিজ্ঞতাটা অনেকে সামনে এগিয়ে আসছে, অনেকে অন্যরকম কাজ করার চেষ্টা করছে, অনেকে আবার গল্প বলার চেষ্টা করছে। আমি যখন ডিবি অফিসে যে বসে থাকি অনেককেই দেখি যে তারা হচ্ছে একটা অসম প্রতিযোগিতায় লেগে গেছে যে আসলে আমার আজকে একটা রিপোর্ট দিতে হবে। এরকম ব্যাপারগুলো যখন ঘটে তখন অফিসারদের কাছ থেকে তারা আসলে গল্প শুনতে চায়, সেগুলো তখন লেখে। তখন আসলে সে যখন প্রতিযোগিতার মধ্যে ঢুকে গেল তখন অনুসন্ধানের জন্য ওই সময় দেওয়াটা তার জন্য আসলে ওইভাবে নিজেকে সে ইনভলভ করতে পারছে না ওই ক্ষেত্রে। আমার কাছে মনে হচ্ছে এইসব বিষয়গুলো যদি কখনো ধীরে ধীরে জয় করা যায় তাহলে আরো একটু গভীরে যাওয়া সম্ভব হবে। আমরা একটু সোহেল মাহমুদের কাছে জানতে চাইবো যে ঢাকার বাইরের অবস্থাটা কি, যে সাংবাদিকরা যদি অপরাধ বিষয়ক সাংবাদিকতা করতে চায় বা তথ্য অনুসন্ধান করতে চায় তাহলে খুলনায় কি ধরনের প্রতিবন্ধকতার মধ্যে জনাব সোহেল মাহমুদ আপনি পড়েন? জনাব সোহেল মাহমুদ। হ্যাঁ, ধন্যবাদ খালিদ ভাই। আসলে আমাদের খুলনাতে আমরা দেখেছি যে অতীতে বেশ কিছু সাংবাদিক এখানে নিহত হয়েছে এবং যাদের অনেকেই কিন্তু এই সাংবাদিকতার কারণে মৃত্যুবরণ করেছেন। এবং এখানে যে 15-16 জন সাংবাদিক নিহত হয়েছে তারা কিন্তু যে মারা যাওয়ার পরে যে বিচার সেটাও কিন্তু আজ পর্যন্ত হয়নি। আর সম্প্রতি আমরা এখানে যেটা দেখছি যে খুলনা শহরে কিন্তু অনেক ধরনের অপরাধ সংঘটিত হচ্ছে এবং এই অপরাধগুলোর পিছনে কিন্তু জড়িত রয়েছে কারা সেটা অনেকেই জানে। এর প্রধান পৃষ্ঠপোষক হিসেবে কাজ করে রাজনৈতিক দল এবং সেখানে কিন্তু সরকারি এবং পুলিশের একটা সহযোগিতা থাকে, কিন্তু এই জিনিসগুলো কিন্তু আমাদের সেইভাবে ফেস করা সম্ভব হয় না। আমরা যখন কোনো তথ্য সংগ্রহ করতে যাই তখন সেখানে যে কোনো না কোনোভাবে বাধার সম্মুখীন হই এবং সেক্ষেত্রে সবচেয়ে বড় যে বাধাটা আমরা মনে করছি এবং দেখছি সেটা হলো রাজনৈতিক প্রতিবন্ধকতা। এই জিনিসটার থেকে যদি আমরা বেরিয়ে আসতে পারি তাহলে আসলে এই অপরাধ জগতে নিউজ করা আমাদের জন্য অনেক সহজ হবে। খালেদ। সোহেল মাহমুদ আপনাকে ধন্যবাদ। মাহবুবুর রহমানের কাছে সিলেটের অবস্থা জানতে চাইবো যে মাহবুব, সিলেটের অবস্থা কি খুলনার মতোই রাজনৈতিক প্রতিবন্ধকতাই অনুসন্ধানী সাংবাদিকতার ক্ষেত্রে বড় প্রতিবন্ধক হয়ে দাঁড়ায়? মাহবুব। ধন্যবাদ খালেদ। আসলে তা ঠিক তা না। রাজনৈতিক প্রতিবন্ধকতা যেটা আছে এটার পাশাপাশি যেটা হয় যে আমাদের নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা, যে আমাদের নিজেদের তেমন নিরাপত্তা নাই, এটা আমরা সবসময় মনে রাখি যে আমাদের নিরাপত্তা নাই এবং নিরাপত্তা নাই মনে করে কাজ করতে হয়। এবং এছাড়া আরেকটা যে বিষয় হচ্ছে টেলিভিশনের ক্ষেত্রে যেটা হয় যে তথ্য প্রাপ্তিতে অনেক সময় যায়। যেমন এই যে গত 8 এপ্রিল সিলেটের ঐতিহ্যবাহী এমসি কলেজে যে আগুন দেওয়া হলো, এমসি কলেজের হোস্টেল পুড়িয়ে দেওয়া হলো, এখানে কিন্তু অনেক মানুষ দেখেছেন যে কারা এখানে অগ্নিসংযোগ করেছেন, কিন্তু কথা বলার মতো কারোর সাথেই কথা বলতে পারিনি আমরা, কারণ যাকেই জিজ্ঞাসা করেছি সে বলেছে সে কিছু দেখেনি। এবং এমনও ঘটেছে যে যারা ওইখানে মানে উপস্থিত ছিলেন এমন অনেক জনকে আমরা প্রশ্ন করেছিলাম যে এরা কারা পুড়িয়েছে, আপনি কি দেখেছেন? তারা না করেছে। বাবু আপনাকে ধন্যবাদ। আমরা একটু অন্য প্রসঙ্গে পারভেজ ভাইয়ের কাছে আসি। একই প্রশ্ন নিয়ে আসলে আমাদের অন্য সাংবাদিকদের কাছে আসতে চাই। পারভেজ ভাই, আমরা স্বরাষ্ট্রমন্ত্রীকে উদ্ধৃত করতে চাই। ঘটনার পর আগুন দেওয়ার সময় তারা
মানে বাংলাদেশ বৌদ্ধ সমাজ সুরক্ষা কমিটির প্রতিনিধিদের সাথে বৈঠকের পর স্বরাষ্ট্রমন্ত্রী জনাব মহিউদ্দিন খান আলমগীর বলেছিলেন আগুন দেওয়ার সময় তারা গান পাউডার ব্যবহার করেছেন, পেট্রোল ও কেরোসিনও তারা সঙ্গে এনেছিল। গান পাউডার যে ব্যবহার করা হয়েছিল সেইটা বোঝা গেল কিভাবে? মানে স্বরাষ্ট্রমন্ত্রী সেটা তাৎক্ষণিকভাবে কিভাবে বুঝতে পারলেন? না, এবং গান পাউডারটা আসলে কি, কোথায় পাওয়া যায়, কি করে সেটা দিয়ে? না, মন্ত্রী কিন্তু এটা কিন্তু নিজের মানে মুখ থেকে একটা কথা বলা বা নিজে এটা সিআইজি ওখানে একটা টিম গিয়েছিল, পুলিশের টিম গিয়েছিল, তারা আলামত দেখে এটা কিন্তু বোঝা সম্ভব যে গান পাউডারটা পাওয়া যায়। এই প্রক্রিয়াটা কি প্রক্রিয়া, যে গান পাউডার দিলে কি আগুন বাড়ে, কমে, কি হয়? না, আগুনটা দ্রুত ছড়িয়ে যায়। দ্রুত ছড়িয়ে যায় গান পাউডারের গান কারণে? পাউডারের কারণে। জনাব মামুন আব্দুল্লাহ, একই প্রশ্ন আপনার কাছে করতে চাই যে গান পাউডারের বিষয়টি আমরা প্রায় শুনি, বাসে আগুন দিলেও গান পাউডারের ব্যাপারটা শুনি। গান পাউডার বা বারুদ বলতে আসলে মানে কিসের বারুদ? এটা কি বুলেট থেকে খুলে ইয়ে করে ব্যবহার করা? এটা কোথায় পাওয়া যায়? মানে মানে এই গান পাউডার জিনিসটা আসলে কি, কোত্থেকে পাওয়া যায়? জনাব মামুন আব্দুল্লাহ, আপনি যদি একটু বলতেন। আসলে এই গান পাউডার এই বিষয়টা আমরা আজকে থেকে প্রায় 12 বছর আগে চট্টগ্রামের একটা ঘটনা ঘটেছিল। চট্টগ্রামের নৌবাহিনী এসে লোকালয়ে ভাঙচুর অগ্নিসংযোগ করেছিল। আপনাদের অনেকের জানা আছে বন্দর টিলার ঘটনা। একটা ঘটনাকে কেন্দ্র করে, মেয়ে ঘটিত একটা ঘটনাকে কেন্দ্র করে ব্যারেক থেকে নৌবাহিনীর সেনারা এসে লোকালয়ে ব্যাপকভাবে অগ্নিসংযোগ করেছিল। ঠিক 12 বছর আগেরই ঘটনা। তখন বলা হয়েছিল নৌবাহিনী গান পাউডার দিয়ে মানুষের বাড়ি ঘরে আগুন দিয়েছে। অর্থাৎ গান পাউডার এমন একটা জিনিস সাধারণ মানুষের কাছে পাওয়া যায় না, দোকানে কিনতে পাওয়া যায় না। এটা যারা সমরাষ্ট্র বিষয়ক বিষয়াদির সাথে জড়িত তাদের কাছে থাকে। তাহলে গান পাউডার আপনি চাইলেও পাবেন না। খালেদ ভাই, আপনি চাইলেও কিন্তু গান পাউডার কিনতে পারবেন না, পার্টিকুলার কিছু জায়গাতে পাওয়া যায়, এবং যারা সমরাষ্ট্র বিষয়ক সংস্থা তাদের কাছে গান পাউডার থাকে। আমরা একটু তাহলে টিপু সুলতানের যদি পরিকল্পিতভাবে হয়ে থাকে, যদি গান পাউডারের আলামত সিআইডি পেয়ে থাকে, তাহলে অবশ্যই এটা মানে কোনো একটা পক্ষ থেকে যারা পরিকল্পিতভাবে ঘটনা ঘটিয়েছে তারা আনতে পারে, এটা অবাস্তব কিছু। জি মামুন ভাই, আপনাকে ধন্যবাদ। আমি একটু টিপু সুলতানের কাছে জানতে চাইবো যে গান পাউডার জিনিসটা কি, এটা কি বুলেট থেকে ঢালা হয়, বাইর করা হয়, নাকি এটা দিয়ে বুলেট বানানো হয়, কি করা হয়? গান পাউডার বলতে এখানে কোনটা বোঝানো হচ্ছে আমি জানি না। এটা যদি বারুদ বোঝানো হয়ে থাকে, আমরা যে বাজারে ফটকা দেখি, সেই ফটকায় এক ধরনের বারুদ ব্যবহৃত হয়। যদি সেই বারুদ যদি আমরা ওখানে ইউজ করি, সেই বারুদ থেকে এভাবে দ্রুত আগুন ছড়াবে, তার চাইতে তো আমার মনে হয় কেরোসিন বা পেট্রোল দিয়ে আগুন দিলে আরো দ্রুত ছড়ায়। আসলে গান পাউডার বিষয়টা আমার কাছে, আমি এটা বুঝি না, আমার ব্যাপারটা অনেকটা রিস্কি না? এটা তো মানে এটা তো কোনো কঠিন পদার্থ না, এটা তো বাতাসে। না, এটা হচ্ছে যে আমাদের, আপনি দেখবেন এর আগে ঢাকায় যখন এই বিগত আওয়ামী লীগ সরকার আমলে এবং তার আগে বিএনপি সরকার আমলে বাসে আগুন দেওয়া হলো, তখনও বলা হলো যে গান পাউডার দিয়ে আগুন ধরানো হয়েছে। যখনই কোনো অগ্নিকাণ্ডের ঘটনা খুব দ্রুত বড় ধরনের আগুনের ঘটনা ঘটে, তখন আমরা বলি যে গান পাউডার দেওয়া হয়েছে। না, গান পাউডারটা ছড়ানো কিন্তু ইজি। চূড়ান্তভাবে এসব মামলায় চূড়ান্তভাবে কোন মামলায় প্রমাণিত হয়েছে কিনা, আমাদের যে বিস্ফোরক এক্সপার্ট আছে তারা কেউ বলেছে কিনা, অপিনিয়ন দিয়েছে কিনা যেখানে গান পাউডার ইউজ হয়েছে, আমার জানা নেই। মঞ্জুরুল করিম, আমার কাছে তো একটা জিনিস মনে হচ্ছে যে এই প্রসঙ্গে যদি আমি মামুন আব্দুল্লাহ ভাইয়ের কথা বলি, যে একটা বিশেষ সংস্থার কাছে থাকে বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা সমরাস্ত্রের সাথে জড়িত তাদের কাছে থাকে, আবার অন্যভাবে মন্ত্রীর কথা যদি বলি পূর্ব পরিকল্পিত, কারণ হচ্ছে তাকে তো আগে ব্রিফ করা হয়েছে গোয়েন্দা সংস্থা বা পুলিশ থেকে যে এরকম গান পাউডার ব্যবহার করা হয়ে থাকতে পারে। সেক্ষেত্রে এটা পূর্ব পরিকল্পিত, এটা প্রমাণ করার জন্য করা হলো নাকি আসলে গান পাউডার ব্যবহার করা হয়েছে, সেটাও তো একটা অনুসন্ধানের বিষয়। না পারুজ ভাই, আমি মঞ্জুর করিম আপনাকে ধন্যবাদ। পারুজ ভাই, আমি আপনার কাছে আসতে চাই হচ্ছে, টিপু সুলতান বলছিলেন যে এর আগেও বহুবার গান পাউডারের কথা শোনা গেছে, কিন্তু কোনো পরীক্ষায়, কোনো গবেষণায়, কোনো ফাইনাল রিপোর্টে কি শেষ পর্যন্ত গান পাউডারের অস্তিত্ব আমরা পেয়েছি কোথাও? আমার যেটুকু মনে পড়ে, বাংলা মোটরে বোধহয় একটা বাসে আগুন দেওয়া হয়েছিল গান পাউডার দিয়ে, সেটা পাওয়া গেছে। আচ্ছা, আমরা আবার একটা ভিন্ন প্রসঙ্গে চলে আসি যে পারুজ ভাই, এই সাগর রুনির হত্যাকাণ্ড, আমাদের নতুন স্বরাষ্ট্রমন্ত্রী দায়িত্ব পাওয়ার পরে বলেছেন 10 অক্টোবরের মধ্যে এই বিষয়ে সিদ্ধান্ত দেওয়া হবে, রহস্য উদ্ঘাটন করে দেওয়া হবে। আপনার কি মনে হয় যে এই সময়সীমার মধ্যে এই অনুসন্ধান শেষ করা? আমি কিন্তু মনে করি যে এই তদন্ত সংস্থা যারা পুলিশ আগে করেছে, র্যাব করলো, এখনো করতেছে, আগে স্বরাষ্ট্রমন্ত্রী কথা বলে গেছেন, বর্তমান মন্ত্রী বলেছেন, এই রহস্যগুলো কিন্তু ওনারাই সৃষ্টি করতেছেন। টিপু, আপনার কি মনে হয় রহস্যগুলি পুলিশ কর্মকর্তারাই বা যারা আইন শৃঙ্খলা রক্ষা তারা সৃষ্টি করছেন? বর্তমান মন্ত্রী বলেছেন এই রহস্যগুলো কিন্তু ওনারাই সৃষ্টি করতেছেন। টিপু, আপনার কি মনে হয় রহস্যগুলি পুলিশ কর্মকর্তারাই বা যারা আইন শৃঙ্খলা রক্ষা তারা সৃষ্টি করছেন? হ্যাঁ, একদিক থেকে এই যে বিভিন্ন কথা আসলো আপনার ঘটনার পর পর, আইজিপি সাহেব যে বললেন যে প্রণিধানযোগ্য অগ্রগতি হয়েছে, এরপর 6-7 মাস চলে গেল, আমরা এখন আইজিপি সাহেব এখন আর বললেন না সেই প্রণিধানযোগ্য অগ্রগতিটা কি আসলে,
এরপরে আপনার 2 দফা তদন্ত সংস্থা চেঞ্জ হলো। এখন আমরা মিডিয়াতে দেখেছি যে র্যাব এই বিষয় শুধু আমেরিকাতে ডিএনএ টেস্ট করার জন্য পাঠানো হলো, এবং তারা একই সঙ্গে কিছু প্রফেশনাল চোরের যে আপনার থুতু চুল বিভিন্ন আলামতও পাঠিয়েছে। এখন বিষয়টা কোন দিকে যাচ্ছে এটা বোঝা বড় মুশকিল। তবে আমি যেটা বুঝি, সাগররুনি হত্যাকাণ্ডের একটু আগে ফারবাজ ভাই আমাকে বলতেছিলেন যে এই হত্যাকাণ্ডে যদি প্রকৃত রহস্য উদ্ঘাটিত হয়ও তাহলে মানুষ বিশ্বাস করবে না। বিষয়টা এখন এমন জায়গায় চলে গেছে। মঞ্জুরুল করিম পলাশ, এই বিষয়ে হ্যাঁ, আমার কাছে মনে হয়েছে যে এই যে প্রথম থেকে যে আমরা পুলিশের সোর্সের কথা বলছি বা আমাদের ইনভেস্টিগেশনের আসলে কি করা উচিত ছিল, এটা একটা অ্যানালাইসিস করা যেতে পারে। কারণ আমরা একবার বলছি চোর, আরেকবার বলছি খুব কায়দা কানুন জানা লোকজন ছাড়া ওইটুকু কাটার মধ্যে দিয়ে ঢুকতে পারবে না। মানুষের মনের মধ্যে এতগুলো কনসেপ্ট আমরা ঢুকিয়ে দিয়েছি পুলিশের সোর্স বলে অথবা উদ্ধৃতি দিয়ে, অন্য গোয়েন্দা সংস্থার উদ্ধৃতি দিয়ে, নিজস্ব বিশ্লেষণ দিয়ে। আসলে যে কোনো কিছুই আপনি নিয়ে আসেন এখন বিশ্বাস করানো কঠিন, এবং যেটা বেরিয়ে আসছে সেটাই আসলে সত্যি কিনা সেটাও বিশ্বাস করানো কঠিন। এবং আমরা যেসব গণমাধ্যমে যেসব দেখানো হচ্ছে সেগুলো কখনো ঘটনাকে অন্যদিকে মোটিভেট করে নিয়ে যাচ্ছে কিনা, এসব অনেকগুলো প্রশ্ন থাকবে এটার না পেছনে। খালেদ, একজন গোয়েন্দা কর্মকর্তা কিন্তু আমাদের তখন কি বললেন, এখান দিয়ে কোনো লোকের যাওয়া আসা সম্ভব না। এখন ওনারাই বলতেছেন যে হ্যাঁ এখান দিয়ে তারা ঢুকেছে। সুতরাং মানে একটা জিনিসটা এস্টাবলিশ হয়ে গেছে মানুষের সুতরাং টিপু মাঝে। যেটা বলছিল যে যা কিছুই বলা হোক এখন লোকের বিশ্বাসযোগ্যতা পাওয়া বা গ্রহণযোগ্যতা পাওয়া এটা সত্যি কঠিন হবে। আমরা আরেকটি বিরতি নিচ্ছি। বিরতির আগে জনাব ফরহাদ আহমেদ একজন আছেন আমাদের দর্শক, সেই সম্মানিত দর্শক বেশিরভাগ সময় আমাদেরকে এসএমএস করে থাকেন। আজকে উনি একটি মতামত পাঠিয়েছেন, সেই মতামতটি হচ্ছে এরকম যে একজন অন্তত হাই প্রোফাইল ক্রিমিনাল এই অনুষ্ঠানে উপস্থিত থাকা প্রয়োজন ছিল। আমরা আগে পারভেজ ভাই আপনি বলছিলেন যে গোয়েন্দা সংস্থার বিভিন্ন রকম তথ্য পরিবেশন সম্পর্কে নানা রকম বিভ্রান্তি ছড়ানোর ক্ষেত্রে, কিন্তু আপনি কি মনে করেন এই ক্ষেত্রে আমাদের সাংবাদিকরা আমরা আমাদের দায়িত্বটি ঠিকভাবে পালন করেছি? সেটি আপনার কাছে প্রশ্ন উত্তরে যাওয়ার আগে আমি একটু আমাদের একজন দর্শক লিনা তার একটি কথা পড়ে শোনাতে চাই যে আজকে নিউজ পেপারগুলো তো আর্মস সহ ফটো ছাপা হয়েছে ছাত্রলীগের ছেলেদের, গোয়েন্দা সংস্থাগুলি কি তাদের ধরবে কিনা সেই প্রসঙ্গে পড়ে আসছে। আপনি আমাদের সাংবাদিকদের দায়িত্ব পালন সম্পর্কে একটু যদি বলেন, সাগররুনি হত্যাকাণ্ডের পর আমরা যা করেছি আর কি। না, আমি তো আগেও একটা বলেছি যে আমাদের কিছু প্রতিবন্ধকতা আছে, কিন্তু এরপরে আমি কিন্তু মনে করি যে আমরা কিন্তু পরিপূর্ণভাবে সঠিক দায়িত্ব পালন করিনি। আচ্ছা, এত কিছু বাধা সত্ত্বেও যেটুকু সম্ভব ছিল সেটাও কিন্তু করা হয়ে ওঠেনি। টিপু আপনি কি মনে করেন এই ক্ষেত্রে আমাদের সাংবাদিকদের কি দায়িত্ব পালন করেছে বা কতটুকু দায়িত্ব পালন করেছে? আমরা নানা ধরনের বিভ্রান্তিকর, নানা ধরনের তথ্য, নানা ধরনের খবর প্রিন্ট, ইলেকট্রনিক মিডিয়া সব মাধ্যমে পেয়েছি। প্রথম কথা হচ্ছে আমরা আপনি যেটা আগে গেলেন যে গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে আমরা অনেক তথ্য প্রকাশ করি, কিন্তু এটাও সত্য যে অনেক সময় গোয়েন্দা সূত্র থেকে আপনি অনেক বড় বড় খবরের তথ্য পেতে পারেন। কত হচ্ছে আপনি সেই সূত্রকে কতটুকু বিশ্বাস করবেন সেটা আপনি ভালো জানেন। কিন্তু কোনো গোয়েন্দা কর্মকর্তা কিংবা পুলিশ কর্মকর্তা যখন আপনাকে কোনো তথ্য খাওয়াবে, আপনাকে মিসলিড করবে, আপনার নিশ্চয়ই ওই বোঝার মতো ক্ষমতা আছে। আমি যখন বুঝি যে এই তথ্যটা আমাকে মিসগাইড করার জন্য বা গোয়েন্দা সংস্থা তাদের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য একটা গুজব ছড়া দিচ্ছে, এটা আমরা বুঝি। বুঝে শুনে যখন আমি এটা প্রকাশ করি, প্রচার করি, সেটা অপরাধ। সাগররুনির ক্ষেত্রে এরকম অপরাধ আমরা কেউ কেউ করেছি, আমি বিশ্বাস করি। বিশেষ করে এই যে সাগররুনির চরিত্র নিয়ে যেসব মানে এটা কি বলে উচ্চারণ অযোগ্য কথাবার্তা মিডিয়াতে এসেছে, ছাপা হয়েছে, সেখানে যেসব সোর্স হিসেবে বলা হয়েছে সাগররুনি ওই রাত্রে হত্যার আগে 100 কতবার কার সাথে জানি কথা বলেছে। আমি ওই রিপোর্ট পড়ে রিপোর্টের সোর্স দেখেছি যে একটা সংস্থাকে করে, আমি ওই সন্ধ্যায় ওই সংস্থার ওখানে গিয়েছি, ওই কল লিস্ট দেখেছি, ওইটা ভুয়া। 3বার বা 4বার কথা হয়েছে, 100 কতবার কথা হয় নাই। আর এটা তো এমনি সাধারণ সেন্স করে, আপনি একটা লোক সন্ধ্যা 6টা থেকে রাত 12টা পর্যন্ত 144 বার বা 42 বার যদি কথা বলেন, তাহলে আপনাকে কত আপনি এক কলে 1 ঘন্টা কথা বলে অসুবিধা কোথায়? এবং আরো নানা রকম তথ্য। আপনি কি মনে করেন যে এইসব তথ্যগুলি আসলে পুলিশ দিয়ে বিভ্রান্ত করেছে সাংবাদিকদের, নাকি সাংবাদিকরা বিক্রি বাড়ানোর জন্য? প্রথম কথা হচ্ছে কিছু ক্ষেত্রে আমাদের সাগররুনির ঘটনা তদন্তের শুরু থেকে আইন শৃঙ্খলা বাহিনীর 2টা সংস্থা একটার পিছে লাগা ছিল। এক সংস্থা একরকম তথ্য দিলে আরেক সংস্থা সেটাকে মিথ্যা প্রমাণের জন্য আরেক রকম তথ্য দিয়েছে। সেক্ষেত্রে আমরা ব্যবহৃত হয়েছি কখনো সজ্ঞানে কখনো অজ্ঞানে। আর এর বাইরে আরেকটা হচ্ছে যে কি কিছু কিছু ক্ষেত্রে আমরা বুঝে শুনে অপপ্রচার করেছি, এটা আমি বিশ্বাস করি। পলাশ এই সম্পর্কে একটি আমার কাছে মনে হয় যে সেই সময়টাতে আমরা পুলিশের দ্বারা বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা গোয়েন্দা সংস্থা বিভিন্ন তাদের দ্বারা আসলে পরিচালিত হয়েছে। কারণ আমি সেই সময়টাতে চরম অস্থিরতা দেখেছি, তুমুল প্রতিযোগিতা, কার আগে কে কি রকম গল্প
প্রকাশ করতে পারে, এটার একটা প্রতিযোগিতা ছিল। আমি প্রায়ই দেখতাম সারা রাত জেগে, সেই সময় রিপোর্টাররা সারা রাত জেগে কাজ করতো, কারণ তাদের কাছে পুলিশের সোর্স থেকে এটা বলা হয়েছিল যে আজ রাতে অমুক অ্যারেস্ট হবে, আর কাল রাতে অমুক অ্যারেস্ট হবে। আসলে ঘটনা কিছুই ঘটে নাই। তার মানে পুলিশ যেভাবে ঘুরাইছে তাদেরকে, তারা সেইভাবেই ওইভাবেই চলছে। তার পরিণতিতেই ঘটনা কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন দিকে চলে গেছে। এখন এই কারণেই প্রশ্ন উঠছে যে যে রেজাল্টটা বেরিয়ে আসবে 10ই অক্টোবরের মধ্যে, যেটা বলা হবে সেটা আসলে কি হবে, এখন এটা নিয়েই সন্দেহ দেখা দিয়েছে। জনাব মামুন আব্দুল্লাহ, সাগর রুনির হত্যাকাণ্ড এবং এরপরে সাংবাদিকদের দায়িত্ব পালন সম্পর্কে আপনার মতামত কি জনাব মামুন আব্দুল্লাহ? ধন্যবাদ খালেদ ভাই। আমি আলোচনা শুনছিলাম। আসলে যে সাংবাদিকদের খাওয়ানো হয় এটা সত্য। আপনারা তো সবাই জানেন যে আজকে লিমনের যে হত্যাকাণ্ড, খবর খাওয়ানো হয়। লিমনকে যে আহত করেছে র্যাব, সেই ঘটনার প্রথমে কি দিয়েছিল র্যাব? আমাদেরকে প্রেস রিলিজ দিয়ে জানিয়েছিল যে লিমন একজন সন্ত্রাসী, কিন্তু সাংবাদিকরা কি এটা বের করে নাই? আসলে লিমন সন্ত্রাসী না, সে একজন স্কুল ছাত্র এবং নিরপরাধ একজনকে র্যাব অন্যায়ভাবে গুলি করেছে। এটা সাংবাদিকরাই বের করেছে। প্রশাসন, গোয়েন্দা সংস্থা চেয়েছিল যে লিমনকে সন্ত্রাসী বানানোর, কিন্তু কি পেরেছে? গোয়েন্দা সংস্থা পারেনি। আমি মনে করি আমি বলবো কি অনেক সাংবাদিক আছে যারা খুব ডেডিকেটেড প্রফেশনালি, তারা অবশ্যই সত্যটা বের করবে। এবং যখনই গোয়েন্দা সংস্থা চেষ্টা করে আমাদেরকে কিছু খাওয়ানোর, এইটাকে আমরা সোর্স হিসাবে, যেটা টিপু, আমার প্রাক্তন সহকর্মী টিপু বলেছে যে সাংবাদিকদের গোয়েন্দা সংস্থার দেয়া তথ্য আমাদের একটা সূত্র হতে পারে। ওই সূত্র ধরে আমরা যদি অনুসন্ধানে নেমে পড়ি, একদিন না একদিন সত্যটা বেরোবে। হয়তো এটা অনেক সময় বেশি সময় লাগে, অনেক সময় কম সময় লাগে। জনাব মামুন আব্দুল্লাহ, আপনাকে ধন্যবাদ। পারভেজ ভাই, আমি আবারও একটু পুরনো প্রসঙ্গে ফিরে যাই, যে এই যে সাংবাদিকদের কাছে কোনো রকম অন্য কোনো হাতিয়ার বা যন্ত্র আছে কিনা যে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর তথ্যটাকে অন্য কোনোভাবে যাচাই করে নেওয়ার, যেটাকে আমরা দ্বিতীয় সোর্সে যাচাই করা বলি, ওরকম কোনো কিছু কি হাতিয়ার আছে সাংবাদিকদের কাছে? আসলে অবশ্যই আছে, থাকবে না কেন? সেটা কিরকম? পুলিশ আমাকে যেটা বললো, আমি সেই খবরটা নেওয়ার জন্য, যেমন আমি এখনই যেটা বললাম, এই যে 4 জনের কথা একটু আগে মঞ্জুর করিম যেটা বললো যে 4 জনকে পুলিশ ধরেছে, তাদের ডিএনএ টেস্ট করা হচ্ছে। এখন আমি যদি ওইভাবে অনুসন্ধানে যাই যে ওই 4 জন ওই সময় কোথায় ছিলেন, তাদের প্রিভিয়াস রেকর্ডগুলো কি আছে, ওই দিন তারা কি করেছে, এবং আমরা যদি পৃথকভাবে অনুসন্ধানে নামি, অনেক কিছু কিন্তু বের হয়ে আসবে। কিন্তু আমি আগেই বলেছি ওই সময়টা কিন্তু আমাদের নেই। এই এত বড় ঘটনা নিয়েও কোনো সময় আমাদের সাংবাদিকদের নেই, আমি মনে করি নেই। টিপু, আরেকটি প্রসঙ্গে আসি, যে আমরা দেখেছি যে আরেকটি বিষয় নিয়ে অনেক বেশি আলোচিত হয়েছে, সেটা হচ্ছে ইলিয়াস আলী গুম বা নিখোঁজ হওয়া। সেই ইলিয়াস আলী গুম হওয়া বিষয়, মানে সাংবাদিকরা কিন্তু কোনো বাড়তি তথ্য কখনো দিতে পারেন নাই, মানে সাংবাদিকরা কখনোই মানে এই বাড়তি তথ্য দিতে যে পারছেন না, এটার কি কারণ বলে আপনি মনে করেন? প্রথম কথা হচ্ছে, আমাদের দেশে আপনি যেরকম বাড়তি তথ্য চাচ্ছেন এই ধরনের ঘটনার ক্ষেত্রে, ওই রকম অনুসন্ধানী সাংবাদিকতা কিন্তু আমাদের দেশে এখনো আসলে হয় না, এখনো এভাবে শুরু হয় নাই। একটু একটু করে কেউ চেষ্টা করতেছে, ওই অর্থ অনুসন্ধানী সাংবাদিকতা নেই। আর আপনি ইলিয়াস আলীর প্রশ্নে আপনি যদি আমাকে প্রশ্ন করেন যে আমি কালকে থেকে এটা অনুসন্ধান করবো কিনা, আমি বলবো যে এখনকার দেশের যে পরিস্থিতি, আমি করব না। এখানে আমি মনে করি এখানে আমার জীবনের ঝুঁকি আছে, এটা শুধু বড় কথা না, আমারকে কেন্দ্র করে আরো অনেকের, আমার প্রতিষ্ঠানেরও ঝুঁকি আসতে পারে। খালেদ, আমি একটা কথা ওর সঙ্গে যোগ দিচ্ছি। ইলিয়াস আলী গুম হলো কতদিন হয়ে গেল, আজ পর্যন্ত একটা মামলা হয়নি। যে মামলাটা ওর পরিবার থেকে, না, কোনো মামলাই তো হয়নি, এখন পর্যন্ত কোনো মামলা হয়নি ঘটনায়। আচ্ছা, আর আরেকটা ফ্যামিলি মামলা করার সাহস ইলিয়াস পাচ্ছে আলী না। যে গুম হয়েছে, ইলিয়াস আলীকে কারা গুম করতে পারে? এটা যদি আপনি ক্যামেরার বাইরে রাস্তা গিয়ে একটা যে কাউকে জিজ্ঞেস করেন, 100 জনকে জিজ্ঞেস করলে অন্তত 99 জন একটা আনসার দিবে। আর আমরা এত স্বাধীন সাংবাদিকতা করি, সেটা আমি আপনাকে বলতে পারতেছি না ক্যামেরার সামনে। এটা হচ্ছে বাংলাদেশের স্বাধীন সাংবাদিকের অবস্থা। মনেই হচ্ছে যে আমাদেরকে যত যাই বলি আমরা, স্বাধীন সাংবাদিকতা, অনুসন্ধানী সাংবাদিকতা, যত যাই বলি না কেন, সবকিছুর উপরেও আমাদেরকে আসলে অনেক সেন্সিটিভিটি, আমাদেরকে আসলে সমাজ ব্যবস্থা, সময়কে বিবেচনা করতে হয়। সেই সময়কে বিবেচনা করে আপনি যখন বলছিলেন যে একটা বিশেষ সময়ে একটা বিশেষ সূত্রের বরাত দিয়ে আমরা দিনের পর দিন রাজনৈতিক ব্যক্তি থেকে শুরু করে সবার দুর্নীতি রিপোর্ট করে গেছি, আবার হয়তো সেই বিশেষ সময় বা বিশেষ প্রভাব বা বিশেষ সমাজ এই কারণে হয়তো এই বিষয়টা সামনে চলে আসে নাই, বা কেউ ওইটার পেছনেও কেউ ইয়ে করে নাই। হয়তো কোনো টিভি চ্যানেল ওই সাহসিকতা করে যে একজনকে এঙ্গেজ করবে যে এই ইলিয়াস আলী গুম হয়েছে কিনা, আসলে সত্যটা কি, বা সেটা প্রকাশ করতে পারবে এবং রিপোর্টারের নিরাপত্তা নিশ্চিত করবে, এই বিষয়গুলো আসলে এখনো এই সমাজে বা এই সময়ে এখনো পরিষ্কার হয়নি।
2009 সালে তথ্য অধিকার আইন পাশ হয়েছে। সেই তথ্য অধিকার আইন আমাদের এই অনুসন্ধানী সাংবাদিকতার ক্ষেত্রে কতটা ভূমিকা রাখছে বা আদৌ কোনো ভূমিকা রাখছে কিনা সেই বিষয়টি জানতে আমরা আমাদের প্যানেলিস্টদের সঙ্গে কথা বলবো। একটা বিরতি নিচ্ছি। আমরা কথা বলবো তথ্য অধিকার আইন এবং অনুসন্ধানী সাংবাদিকতা তার প্রয়োগ নিয়ে। তার আগে আমাদের কয়েকজন দর্শক কিছু মতামত পাঠিয়েছেন, তা একটু পরে শোনাচ্ছি। যে বিধান একজন, তিনি বলেছেন যে আমি শুনেছি যে সাংবাদিকরা ঘুষ নেন তথ্য গোপন করার জন্য অথবা ভুল তথ্য দেওয়ার জন্য। এই কথা কি সত্য? যদি সত্য হয় তাহলে এর থেকে এটা বন্ধ করার উপায় কি? তারপরে আরেকজন বলেছেন যে সাংবাদিকরা প্রায়ই ঘটনার সাথে সম্পর্কিত নয় এমন বিষয় রিপোর্টিং এ নিয়ে আসেন, সেটা ইচ্ছাকৃত কিনা, মানে এরকম কথা বলেছেন। তথ্য অধিকার আইনের ক্ষেত্রে বলছিলাম পারভেজ, তথ্য অধিকার আইন ব্যবহার করে আমাদের কি কি তথ্য জানার অধিকার বেড়েছে? অনুসন্ধানের সাংবাদিকতাকে সেটি ভালোভাবে ব্যবহার করা হচ্ছে? মোটেও না, এক কথায় বলবো মোটেও না। টিপু, প্রথম কথা যে তথ্য অধিকার আইন শুধু সাংবাদিকদের জন্য না, পুরো সকল নাগরিকের জন্য। তো ওইটার যে উপকার আমরা প্রত্যাশা করি ততটুকু এখনো পাচ্ছি না, কিন্তু একদম যে এটা ইউজলেস এটা বলা যাবে না। আর আমাদের এখানে তো তথ্য না দেওয়ার একটা সংস্কৃতি গড়ে উঠেছে দীর্ঘদিন যাবত। এখন তথ্য অধিকার আইনটাকে আপনি সুফল পেতে হলে আমাকে মনে হয় সময় দিতে হবে। তবে আমি ব্যক্তিগতভাবে কিছু কিছু প্রতিষ্ঠানে তথ্য অধিকার আইনের আওতায় চিঠি দিয়ে তথ্য পেয়েছি, আবার তথ্য পাইনি এমন নজিরও অনেক আছে। মজিলুল করিম পলাশ, তথ্য অধিকার আইন আপনার অনুসন্ধানের সাংবাদিকতা কি সাহায্য করছে বা করছে না? আমার ক্ষেত্রে আসলে ওইভাবে সহযোগিতা করছে না। আমরা যখন হচ্ছে তালাশে পুরো টিমকে কাজে লাগাই, তখন আমাদেরকে আসলে একটা কোনো বিষয় ঠিক করে তার ভেতরে আসলে অনেকগুলো সোর্স এঙ্গেজ করতে হয়, সেইভাবে আমরা আসলে বের করে আনতে পারি। কারণ আমার কাছে মনে হয় না একেবারে ধরেন যে দুর্নীতি বা অপরাধের খবরগুলো, ওই তথ্যগুলো ওইভাবে মানে একেবারে নিয়মতান্ত্রিক পদ্ধতিতে এগোলে যে যেটা বেরিয়ে আসবে সেটা দিয়ে আসলে আমার কাজ হবে বা আমরা যেটা বের করতে চাচ্ছি সেটা হবে, এরকম না। তবে একেবারে আপনি যদি বেজলাইন রিপোর্ট করতে চান, একটা সম্যক ধারণা দিতে চান, তাহলে সাধারণভাবে কিছু জিনিস হয়তো ওইভাবে বের করে ব্যবহার করা সম্ভব। জনাব মামুন আব্দুল্লাহ, তথ্য অধিকার আইন আপনি সাংবাদিকতা করতে গিয়ে আপনার কতটা কাজে লাগছে বা আপনি কিভাবে এটা ব্যবহার করতে পারছেন? জনাব মামুন আব্দুল্লাহ। জনাব মামুন আব্দুল্লাহ বোধহয় আমাদের কথা শুনতে পাচ্ছেন না, আমরা পরে এই বিষয়টি নিয়ে আবার আসবো। আমরা যে প্রশ্নটি আমাদের দর্শক রেখেছিলেন যে তারা শুনেছেন মানে সাংবাদিকদের উপর এক ধরনের বিশ্বাস এবং আস্থাহীনতা, সেটি অনেকটা ইচ্ছে এরকম যে তারা শুনেছেন যে সাংবাদিকদেরকে টাকা দেয়া যায়, ঘুষ দেয়া যায় তথ্য গোপন করার জন্য বা ভুল তথ্য পরিবেশন করার জন্য। এই বিষয়টি আপনি কতটা দর্শকের সাথে একমত বা দ্বিমত পোষণ করেন? আমি ওনার সঙ্গে সম্পূর্ণ একমত যে সাংবাদিকদেরকে ঘুষ দেয়া যায়, সবাইকে না, কাউকে কাউকে কাউকে। টিপু, আপনি কি এই বিষয়টির সাথে? আপনি যদি সাংবাদিকদেরকে যদি ভিন্ন গ্রহের বাসিন্দা মনে না করে থাকেন, তাহলে বাংলাদেশ যেহেতু সকল পেশায় ঘুষ দুর্নীতি ঘুষের লেনদেনের বিষয়টা আছে, আমাদের এখানেও নাই এটা আমি বলবো না, আমাদের এখানে অনেক ক্ষেত্রে হয়তো থাকতেই পারে, এটা আমি অস্বীকার করছি না। তবে এটা এখনো ভয়ঙ্কর ব্যাপক আকারে ছড়িয়েছে, এটা বলা যাবে না। মজিলুল করিম পলাশ, আপনার কি মতামত? আমার মতামত হচ্ছে যে এই ব্যাপারে আমি একমত। আমি বলতে চাই যে একটা কিছু মানুষজনের কারণে পুরো পেশাকে আমরা হচ্ছে দোষারোপ করতে পারি না। কিছু মানুষজন হয়তো এটা করছে এবং এই কারণে যারা ভালো কাজ করছে তারা আসলে চাপের মধ্যে পড়ে যাচ্ছে। কিরকম চাপের মধ্যে? চাপের মধ্যে ধরেন যে মানুষ যখন মন্তব্য করছে তখন হয়তো একজনের অভিজ্ঞতা সে জানে যে একজন সাংবাদিক কোনো একটা ভাবে অবৈধভাবে কোনো টাকা নিয়েছে বা ঘুষ নিয়েছে, এরকম একটা ঘটনা ঘটেছে, কিন্তু উনি কিন্তু ওই একজন ব্যক্তিকে উল্লেখ করে কথা বলছেন না, উনি কিন্তু বলছেন যে পুরো কমিউনিটি সম্ভবত এরকম হয়ে যাচ্ছে। আপনার থেকেই শুরু করি এই প্রশ্নটি, আসলে আপনাদের তিনজনকেই করব। সাইবার ক্রাইম থেকে নিরাপদ থাকার উপায় কি? সাইবার ক্রাইম এখন নানাভাবে ছড়িয়েছে, যেমন আমরা দেখেছি ফেসবুকে আমার ওয়ালে যদি কেউ আমাকে ট্যাগ করে কোনো কিছু করে এবং সেটি যদি কারো কাছে অবমাননা করা হয় তাহলে আমার হুমকির মধ্যে পড়তে হতে পারে, এটা সরকারের ক্ষেত্রেও বা ধর্মের ক্ষেত্রে। সেই ক্ষেত্রে এটা থেকে আমাদের একটা ছোট ঘটনা দিয়ে শুরু করি। সেটা হচ্ছে আপনার খালেদ মহিউদ্দিন নাম নিয়ে আরেকজন হচ্ছে খুব একই রকম নাম নিয়ে আমাদের বিভিন্ন তালাশের গ্রুপে বা যারা ভিউয়ার আছে তাদের সাথে বিভিন্ন রকম মানে নানা রকম মন্তব্য করে যাচ্ছেন এবং এই ঘটনা, এটা একটা সাইবার ক্রাইম। এবং আজকে যে রামুর ঘটনাটা ঘটলো এটাও কিন্তু এটার কুফল এভাবে, কিন্তু এটার আসলে সুনির্দিষ্টভাবে
কিভাবে পরিত্রাণ পাওয়া যায়, এটা ধরেন র্যাবের একটা টিম কাজ করে, সিআইডির টিম কাজ করে, একেবারে বন্ধ করে দেওয়ার আসলে কোনো উপায় নেই। মানুষকে এখন আসলে ওই ভয়ের মধ্যেই থাকতে হবে, বা একেবারে বন্ধ করার, যেটা বারবার বলছিলাম আমি আজ পর্যন্ত কথা বলে এরকম কোনো পথ খুঁজে পাই নাই যেটা পুরোপুরি বন্ধ করে ফেলা সম্ভব। টিপু সুলতান, আপনার কি কোনো আইডিয়া আছে যে সাইবার ক্রাইম বা এই ধরনের ক্রাইম বন্ধ করার ক্ষেত্রে কিভাবে আরো প্রথম কথা হচ্ছে এই ধরনের ক্রাইম যেহেতু নতুন, এই ধরনের ক্রাইম বন্ধ করার জন্য আমি মনে করি আইন শৃঙ্খলা বাহিনীর একটা বিশেষ বিভাগ, শাখা বা টিম থাকা উচিত। কারণ এই রামুর ঘটনার পরে তো আমি নিজে নিজে ভাবছি যে কেউ যদি ওই একই ভাবনা আমিও ভাবছি। আমার ওয়ালে যদি টেক করতো তাহলে কি হতো। পারভেজ ভাই, আপনার কি কোনো আইডিয়া আছে যে এই ধরনের ক্রাইম কিভাবে আমরা প্রতিরোধ করতে পারি বা কি? না, পলাশ এবং টিপু যেটা বললো আমি কিন্তু একমত। পাশাপাশি এটা যে জিনিসটা আরো একটু উচিত, যেটা পৃথক একটা টিম গঠন করা, আর মানুষের একটা আস্থার জায়গা দরকার আছে। কিন্তু এখানে আমি নেটে কিছু দেখলাম বলি যে সেটাকে বিশ্বাস করে নিব, এটি একটি খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে মানুষের আসলে কিন্তু বিষয়টা কিন্তু অনেক ব্যাপক, একটা ছোট ঘটনা দিয়ে আপনি না না, করতে পারবেন যদি না। ছোট ঘটনার ক্ষেত্রে এরকম উনি তাই বললেন যে একটি ঘটনা দিয়েই শুধুমাত্র এরকম বিচার করা, কারণ প্রতিদিনই অসংখ্য মানুষ এটার শিকার হচ্ছে, কিন্তু অনেকেই বলছে না, অনেক ঘটনা প্রকাশিত হচ্ছে না না। আমি যদি জানি যেটা আসলে এইভাবে হচ্ছে, আমি বিশ্বাস করলাম না। আমাদের আমরা শেষ প্রশ্ন করার জন্য আমরা 30 সেকেন্ডের মতো সময় পাবো, আমরা 10 সেকেন্ড। সক্ষমতার দিক দিয়ে পুলিশকে কতটা সক্ষম মনে করেন পারভেজ ভাই? পুলিশকে, আমাদের দেশের পুলিশকে আমি মনে করি তারা 16 আনাই সক্ষম, মানে পুরোপুরি সক্ষম আমি মনে করি তাদের যেটুকু প্রযুক্তি আছে, কিন্তু পলিটিক্যাল কারণে, তাদেরকে রাজনৈতিক কারণে তাদেরকে অক্ষম করে রাখা হয়েছে। টিউ ভাই, পুলিশ কতটা সক্ষম? আমি পারভেজের সাথে অনেকটাই একমত যে অনেক ক্ষেত্রে তারা সক্ষম, কিন্তু যেটা হচ্ছে প্রয়োজন ওই পরিবেশ পেলে তারা হয়তো কাজ দেখাতে পারবে। তবে আরেকটা লাইন বলি যে 21 আগস্ট গ্রেনেড হামলা বা এরকম বড় বড় ঘটনা, যে 10টা অস্ত্র যেটা 2.5 বছর লাগছে কোনো এক মামুন আবদুল্লাহর অনুসন্ধান করে বের করতে, আর আইন শৃঙ্খলা বাহিনীর লাগছে 5-7 বছর, কিন্তু তৎকালীন পুলিশ তখন যে ডকুমেন্ট রেডি করে গেছেন সেখানে কিন্তু পুরো লিঙ্কটা আছে। তার মানে পুলিশকে কতটা সক্ষম মনে করেন? আমার কাছে মনে হয় তারা পুরোপুরি সক্ষম, নির্ভর করে সময় এবং বাস্তবতার উপরে। যেন মামুন আবদুল্লাহ, আপনার কাছে 5 সেকেন্ডে জানতে চাইবো, আপনি পুলিশকে কতটা সক্ষম মনে করেন? খালেদ ভাই, আমার 24 বছরের সাংবাদিকতার অভিজ্ঞতা, আমি মনে করি পুলিশই বাংলাদেশের একমাত্র সংস্থা যে জনাব মামুন আবদুল্লাহ, আপনাকে ধন্যবাদ। আমি বুঝতে পেরেছি যে আপনি পুলিশকে সক্ষম মনে করেন। আমাদের হাতে আর সময় নেই। আজকের অনুষ্ঠান আসার জন্য মজরুল করিম, টিপু সুলতান এবং পারভেজ খান, আপনাদের অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ আপনাকে মামুন আবদুল্লাহ। এই ছিল আজকের বাংলাদেশে। দেখা হবে আগামীকাল এই সময়। শুভরাত্রি।